আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুজ্জামান। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা ক্ষমতায় আসার প্রায় ১ বছর হতে যাচ্ছে। আপনারা অনেকগুলো ঘাত প্রতিঘাত পার হয়েই কিন্তু আজকে পর্যন্ত এখনও আছেন। আপনারা অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হতে যাচ্ছে। কিন্তু একটা কথা বলব যে আপনারা দেশকে যেভাবে পেয়েছিলেন এবং যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, আপনারা কিন্তু মধ্যবর্তী একটা রাস্তায় এসে দেশটাকে, দেশের মানুষজনকে কিন্তু আবার বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। দেখুন, রাজনৈতিক অবস্থা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সাধারণ মানুষের উৎকণ্ঠা, দুর্দশা, হতাশা, নিরাপত্তাহীনতা সবকিছু কিন্তু আগের মধ্যেই আছে। দেখুন, একটা করে হত্যাকাণ্ড হচ্ছে, এক জায়গায় একটি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় যেটা প্রকাশ করা হচ্ছে, ভিডিও ফুটেজ থাকছে, তারপরে কিন্তু কোনো বিচার আপনারা এখনও করতে পারেননি। এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড একটা বিষয় আপনাদের কাছ থেকে। কেন এমন হবে? আমি প্রশাসনকে বলবো, আপনাদের হাতে এতগুলো ক্ষমতা থাকার পরেও বর্তমান কোনো রাজনৈতিক দল বর্তমান সরকারের ক্ষমতার মধ্যে নেই। আপনারা এখন ওপেন আছেন, আপনাদের এখন কাজ করার সবচেয়ে ভালো সময়। আপনারা দেখিয়ে দিন যে দেশের জন্য আপনার নিবেদিত। প্রশাসন অবশ্যই জনগণের পক্ষে আছে, কিন্তু এতগুলো হত্যাকাণ্ড হওয়ার পরে বিচারগুলো যেভাবে হচ্ছে, একজন মানুষকে এখনও ধরা হচ্ছে না, পাকড়াও করা হচ্ছে না, কেন ইনস্ট্যান্ট বিচার করা হচ্ছে না? দিনে দিনে কিন্তু এসব বেড়ে যাচ্ছে। তো দেশকে আপনারা কোন জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন? যদি আপনারা এখন দাঁড়িয়ে না যান, এখন যদি আপনারা জনগণের সেবা দিতে না পারেন, এখন যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে যখন কোনো দলীয় সরকার আসবে তখন তো আপনারা আবারও কোণঠাসা হয়ে যাবেন। আমি প্লিজ আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা সবাই এডুকেটেড, দেশের শপথ নিয়ে দেশের প্রতি দায়িত্ববান হয়ে কিন্তু আপনারা দেশের দায়িত্বে এসেছেন। সো আপনারা আপনাদের মূল কাজটা আপনারা সিরিয়াসলি করুন। আপনাকে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না, আপনি আপনার কাজ করবেন। আপনি দেখিয়ে দিন আপনারা জনগণের বন্ধু। আমি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমি বলতে চাই, স্যার, এই অবস্থায় যদি আপনি দেশের মানুষকে ফেলে নির্বাচন দিয়ে যান, তাহলে কি হবে? আপনি যা কষ্ট করেছেন, যা কিছু অর্জন হয়েছে, সব কিছু নষ্ট হয়ে সবাই কিন্তু ভুলে যাবে যে আপনি দেশের জন্য কি করেছিলেন। আপনি যা কিছু করেছেন অনেক ভালো করেছেন, কিন্তু আমার রিকোয়েস্ট, আপনি আরও কিছুদিন সময় থেকে প্রতিটি দলের কাছ থেকে তাদের লিখিত অঙ্গীকারনামা নিন। সংস্কারের জন্য যে আন্দোলনটি হয়েছিল, যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই জিনিসগুলোকে একদম স্পষ্ট করার পর আপনি কার হাতে দেশ তুলে দেবেন? কার হাতে দেশ নিরাপদ? কারো হাতে দেশ নিরাপদ নয়। আমি বলবো, প্রতিটি রাজনৈতিক দল, এত সুন্দর, এত ওপেন একটা মাঠ যেখানে নির্বাচন হতে যাচ্ছে, এখানে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় প্রতিবন্ধক যে দলটি ছিল, যারা 16 বছর এই দেশের শাসন ক্ষমতা তাদের নিজের হাতে রেখেছিল, তারা কিন্তু নেই। সেই ক্ষেত্রে প্রতিটি দলের ইমেজ তৈরি করার খুব সুন্দর অনেকগুলো সুযোগ। আপনার নিজেদের সুযোগটাকে তৈরি করুন। আপনার নিজেদের দলের লোক না, দেশের জনগণ আপনাদেরকে সাপোর্ট করুক, এই ধরনের ইমেজ তৈরি করুন। সেই ইমেজগুলো যদি তৈরি হয়ে যায়, আপনি নির্দ্বিধায় এই দেশের পার্লামেন্টে এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ পাবেন। কিন্তু আপনারা আগে নিজেরা সংঘবদ্ধ হন। আপনাদের যে চাঁদাবাজিগুলো চলছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো, যে দলই হোক না কেন, আপনারা যদি এখান থেকে বের না হয়ে আসেন, তাহলে কোনো দিনও আপনারা ক্ষমতায় অনেকদিন টিকে থাকতে পারবেন না। যারাই নির্বাচন করতে যাচ্ছেন সবাইকে আমরা বলতেছি, আমরা কেন সবাই মিলে ঐক্যবদ্ধ হচ্ছি না? আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের উন্নয়নে, মানুষের হেফাজতে, সবার ভালো কিছু করার জন্য আমরা ভালো করে কাজ করে যাব। কিসের চাঁদাবাজি করতে হবে? চাঁদাবাজি যারা করবে তারা কোনো দিনও ক্ষমতায় আসার মতো কোনো তাদের যোগ্যতা নেই। তারা যদি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে না পারে, সাধারণ মানুষের যদি জীবিকার মধ্যে তারা যদি হাত দেয়, তাহলে তাদের ক্ষমতায় আসার কোনো যৌক্তিকতা নেই। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আবারও বলবো, স্যার প্লিজ, আপনি এই অবস্থায় দেশকে রেখে চলে যাবেন না। দেশের প্রতি আপনার যে দায়বদ্ধতা আছে, দায়িত্বশীলতা আছে, সেটা নিয়ে কাজ করুন। আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনার ইমেজকে জানি, আপনি অনেক ভালো একজন মানুষ, আপনি অনেক ভালো কিছু করে যাচ্ছেন। আপনি এখনও হাল ছেড়ে দেবেন না, কোনো কিছুতে হাল ছাড়া যাবে না। দেশের এখনও নিয়ন্ত্রণ বাইরের অন্য কোনো দেশ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বা করছে। আমি আবারও বলবো, আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতির অনেক কিছুই বোঝেন, কিন্তু আমার কোনো রাজনৈতিক জ্ঞান নেই, আমি কোনো দলের সমর্থক নই, আমি কোনো দলের কেউ না, আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে আমার এই কথাগুলো বলা দায়িত্ব। তাই সবসময় বলে যাচ্ছি, আজকেও বলবো, যদি বেঁচে থাকি আমি আগামীতেও বলবো, প্লিজ সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করুন, দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে আসুন, ভালো একটা পরিবেশ তৈরি করে দেশের মাথাকে আমরা সারা বিশ্বের সামনে তুলে ধরি। এই দেশের প্রতিটি মানুষ অনেক অভাবী, তারা অনেক কষ্ট করতে পছন্দ করে, তারা কষ্ট করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায়। তো এখানে আমি কয়েকটা কথা বলি, আমাদের শিক্ষা খাতকে ভালো করতে হবে, আমাদের চিকিৎসা খাতকে ভালো করতে হবে, আমাদের ম্যান পাওয়ার, যে দেশের এতগুলো মানুষ, 18 কোটি মানুষ প্লাস আমরা, এই দেশের মানুষকে যদি কর্মসংস্থান দেয়া যায়, এই দেশের মানুষকে যদি বাইরের দেশে
একজন দক্ষ কর্মী হিসেবে পাঠানো যায়, সে রেমিটেন্স যোদ্ধা হিসেবে থাকবে। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যদি খুব ভালোভাবে চলে, আমরা সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের একটা আলাদা একটা কদর আছে। তো বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াবে। যতগুলো বেকার আছে আমাদের দেশের মানুষ, সেই লোকগুলোকে যদি বিভিন্ন কোম্পানিতে আমরা এক একটা কোম্পানিতে 10 জন 12 জন 13 জন যদি লোককে আমরা রিক্রুট করে দেই এবং তারা যদি ভালো থাকে, আমার এত নেতাকর্মীর দরকার নেই। যে দেশের উন্নয়ন নেই সে দেশের নেতাকর্মীতে আমি কী করব? কোনো নেতাকর্মীর দরকার নেই। আমার কথা হচ্ছে কর্ম করব, কর্ম করে আমাদের যে যতটুকু আসবে ততটুকু দিয়ে আমরা আমাদের ফ্যামিলির মেম্বারদেরকে আমরা পরিচালিত করব। চেষ্টা করব ডে বাই ডে আরও কীভাবে ভালো আর্নিং করা যায়, ভালো থাকা যায়, সে চেষ্টা করব। তো আমি এই যে খাতগুলোর কথা বলি, একটা ভালো স্কুল কলেজে উইদাউট প্রাইভেটে কোনো বাচ্চা পাস করতে পারে না। কেন? তাহলে শিক্ষার মান অবশ্যই সেখানে আমরা ভালো করে নিই। প্রতিটা চিকিৎসা খাতে কোনো ডাক্তারই তার পেশেন্টকে একবারে ভালো করতে পারে না বা ভালো করতে চায় না, কারণ সে তার বিজনেস হারাতে চায় না। তো প্রতিটা ক্ষেত্রে আমরা যে অবস্থায় আছি, প্রশ্নপত্র ফাঁস বলি, তারপরে প্রশাসনের যে জায়গাগুলো আছে, আপনারা সবাই জানেন, আপনারা অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ, অনেক বড় বড় আপনাদের ক্ষমতা। আপনারা নিজেরা চিন্তা করে বুকে হাত দিয়ে বলুন যে আপনি কি স্বচ্ছভাবে জীবনযাপন করছেন? আপনি কি খারাপ কাজ করছেন না? বিগত দিনে মানুষ করেনি, কেন আমরা স্বচ্ছতার মধ্যে নিয়ে আসবো না? প্লিজ আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা যে ক্ষমতায় আছেন, যে পজিশনে আছেন, সেখান থেকে আপনারা যে দেশকে নিয়ে ভালো কিছু ভাবেন, ভালো কিছু করেন, দেশ অবশ্যই বদলে যাবে। প্লিজ আমি এমন একজন নেতাকে দেখতে চাই যিনি দেশের হয়ে, দেশের মানুষের হয়ে, মেহনতি মানুষের পাশে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এমন একজন নেতাকে চাই। আমি এমন একজন পুলিশ অফিসারকে চাই, আমি একজন পুলিশ প্রধানকে দেখতে চাই, আমি একজন সেনা প্রধানকে দেখতে চাই, আমি একজন বিমান বাহিনীর প্রধানকে দেখতে চাই, যাদেরকে দেখলে আমরা স্যালুট করব যে আপনি আমাদের জন্য একজন পারফেক্ট মানুষ ছিলেন। এই জিনিসটাকে ধরে রাখুন। মরে তো সবাই যাব। যে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, উনি চলে গেছেন, 1 বছর থেকে তার কোনো খোঁজ খবর নেই, তিনি আসতেও পারছেন। তার দেশের যতগুলো নেতাকর্মী ছিলেন, চুরি করার কারণে, অপরাধ করার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে? তো এই জিনিসটা তো আপনার জীবনে ঘটতে পারে। কেন আপনার দেশকে ভালোবাসবো না? দেশের মানুষের জন্য আমরা কিছু কাজ করি, দেশকে সামনের দিকে তুলে ধরি। এই যে 71 সালে যুদ্ধ হওয়ার পর থেকে আবার 24শে অভ্যুত্থান যেটা হয়েছে, এরপরেও যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে, আমরা কিন্তু কোনোদিনও আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। এবং আমি আপনাদেরকে বলে যাচ্ছি বা বলছি যে যদি এইবার কোনো দল ক্ষমতায় আসে, আগামী 3-4 বছর সে টিকতে পারবে না। কারণ আমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো বন্ডিং নেই, আমাদের ঐক্যবদ্ধতা নাই। আমরা শুধু নিজের দল নিয়ে চিন্তা করি। নিজের দলের কিন্তু কোনো ভালো কোনো কিছু নেই যেটা নিয়ে আপনি মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবেন। আপনারা চুরি বন্ধ করতে পারেন নাই, আপনারা হত্যা বন্ধ করতে পারেন নাই, মানুষ খুন বন্ধ করতে পারেন নাই। আপনারা ক্ষমতা আসলে আরও কত কিছু করবেন সেটাতে কিন্তু প্রকাশ হয়ে গেছে। এই দেশের কোনো শাসক দেশের মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারেনি। আলটিমেটলি যারা ছিলেন, যারা আসবেন, সবাই কিন্তু একই। আমার কথা, স্ট্রাকচার তৈরি করুন, সংস্কার করুন, লিখিত করুন, আপনার প্রতিজ্ঞা করুন যে আপনি এই কাজ করবেন, এই কাজ করবেন না, তাহলে দেখবেন দেশ কিন্তু এগিয়ে যাবে। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে আবারও বলবো, স্যার প্লিজ এই অবস্থায় দেশকে ছেড়ে যাবেন না। আপনার দেশকে দেওয়ার মতো অনেক কিছু। স্যার আপনি ব্যক্তিগতভাবে অনেক বেশি ধর্নাঢ্য একজন ব্যক্তি, অনেক সম্মানিত একটি ব্যক্তি সারা পৃথিবীর কাছে। আপনি যদি এই অবস্থায় এসে হেরে যান, আমি বলবো আপনি হেরে গিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে জীবন তো একটাই। আপনি যতদিন আজকে পর্যন্ত বেঁচে আছেন, আমি যতদিন বেঁচে আছি, আমরা যদি আমাদের দেশের জন্য কিছু করতে পারি, যদি দিতে পারি, তাহলে কিন্তু আপনি একজন কিংবদন্তি হিসেবে থাকবেন। আমরা হয়তো না, আমরা হয়তো খুবই সাধারণ মানুষ, আমাদেরও কিছু করার সুযোগ আছে, শুধু সেই দায়িত্বটা হয়তো আমাদের কাছে নেই। আমি আপনাকে বলবো স্যার, যে ধন সম্পদ আপনার আছে, যে খ্যাতি আছে, যে আপনার মেধা আছে, যে আপনার বাইরের ওয়ার্ল্ডে আপনার এক্সেস আছে, সব জায়গাতে স্যার একটু ইনভলভ হয়ে আরও কিছু মানুষ তৈরি করুন, তৈরি করে কর্মসংস্থান তৈরি করুন, দেশের ভাবমূর্তিকে তৈরি করুন এবং পলিটিক্যাল প্রতিটা দলকে একসাথে একই কাতারে থেকে সবাইকে দেশের মানুষের সেবা করার জন্য অবশ্যই স্যার আপনাকে এমন কিছু নির্দেশনা দিতে হবে যেটা একদম দীর্ঘমেয়াদী থাকবে, যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্যার আমি এতটুকুই আপনার কাছে আবেদন করছি। স্যার বর্তমান পরিস্থিতিটা স্যার খুবই খারাপ। এই অবস্থায় স্যার আমি আপনার শরণাপন্ন হতে চাই এবং দেশের প্রশাসনে যারা আছেন আপনাদের কাছে করজোর মিনতি করছি, প্লিজ যা করেছেন, যা হয়েছে, সিচুয়েশনে পড়ে অনেক কিছু হয়ে গেছে, এখন তো ভালো কিছু করার সুযোগ আছে। আসুন না সবাই মিলে দেশটাকে ভালোবেসে ভালো কিছু করি, ভালো কিছু দেশকে উপস্থাপন করি। আপনার সন্তান, আমাদের সন্তান যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে যে হ্যাঁ, আমার বাবা, আমার দাদা বা আমাদের দেশের মানুষ অনেক ভালো কিছু করেছে, অনেক ভালো ইমেজ তৈরি করেছে, তারা যেন সুন্দর একটা বাংলাদেশকে পায়, সেটাই করব। একদিন পর তো আমরা মরেই যাব, তখন আমাদের কুখ্যাতিগুলো কিন্তু মানুষ তুলে ধরবে। আমরা যদি ভালো কিছু করতে পারি, সেটা আমাদের
সুখ্যাতিটা তুলে ধরবে। প্লিজ সবাই মিলে আসুন না, দেশটাকে ভালোবাসি, সব ধরনের অন্যায় অবিচারকে আমরা একদম মেরে ফেলি, আমরা নতুন করে বাংলাদেশ করি, সব জায়গাতে আমরা পরিশ্রম করি, 24 আওয়ার্স আমরা কাজ করতে চাই, যতটুকু আমাদের পরিশ্রম করা দরকার আমরা করবো, আমরা একে অপরের পাশে ঢাল হিসেবে দাঁড়াবো, আমরা অনেক ভালো কিছু করব। আমি সবাইকে সব জায়গা থেকে বলি, প্লিজ আপনারা আপনাদের ওপিনিয়নগুলো বলতে থাকুন, অন্যায়কে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার আমার বিপদের দিন কেউ প্রতিবাদ করবে না। এদেশের মানুষ মির্জাফরের গোষ্ঠী, এ দেশের মানুষ মুক্তিযোদ্ধার মানুষ, সন্তান, সেই মুক্তিযোদ্ধাকে ধারণ করে আমি বলতে পারি আমরা পারি। কিন্তু আমাদের রক্তে মিশে গেছে দুর্নীতি, আমাদের সঙ্গে রক্তে মিশে গেছে মির্জাফরের বংশধর, সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু চাইলে করতে পারবো না। আমি সবাইকে আবার রিকোয়েস্ট করি, প্লিজ আমরা একটা ভালো জায়গায় আসি, সব হত্যাকাণ্ড বন্ধ করুন, সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন, ভালো জায়গায় যাই, ভালো কিছু করি। আমার মনে হয় যে আমরা অনেক কিছু ভালো কিছু করতে পারবো। আপনি কেন খারাপ কাজ করবেন? আপনি ভালো কাজ করুন, ভালো ইমেজ তৈরি করুন দেশের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। ইনশাল্লাহ এই দেশ পথ হারাবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে সব জায়গা থেকে ভালো রাখুক, সুন্দর সুস্থ রাখুক, আমাদের দেশ দীর্ঘজীবী হোক, আমাদের দেশের প্রতিটি মানুষ সুন্দর সুস্থ থাক এবং নির্বিঘ্নে চলাফেরা করুক, নিরাপত্তাহীনতার মধ্যে না থাকুক, সেই কামনা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।